তুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে রহস্য, অন্ধকার আর অজানা আতঙ্কের ছায়া। একটা বই যা ফেলতে চাইলেই আবার ফিরে আসে। বর্ষার ভেজা অন্ধকার গলিতে শুরু হয় এক অদ্ভুত ভুতুড়ে রহস্য। ঋণ না শোধ করলে মৃত্যু। একটা পুরনো কাদামাখা বই কেন যেন কারো পিছু ছাড়তে চায় না। এতগুলো প্রশ্ন, ভয় আর উৎকণ্ঠার উত্তর লুকিয়ে আছে প্রখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুতুড়ে বইয়ে। গল্পটি নেওয়া হয়েছে ভুতুড়ে বই গল্পগ্রন্থ থেকে, যা প্রকাশিত হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে। শুনে দেখুন আপনারও কোনো পুরনো ঋণের কথা মনে পড়ে কিনা। তাহলে ঘরের আলোটা একটু নিভিয়ে দিন, মনটাকে শান্ত করে চারপাশের শব্দগুলো একটু থামিয়ে রাখুন, কারণ আজকের গল্পের প্রতিটা পাতার আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যার কোনো মানই পাওয়া যায় না। ভাবতে গেলে দিশেহারা হয়ে যেতে হয়। কেন ঘটল কে জানে, এই বলে চুপ করে বসে থাকা ছাড়া আর উপায় নেই। সেরকম একটা ঘটনা যে সকলের জীবনে সবসময় ঘটেছে তা নয়, কদাচিৎ কখনো কারো কারো জীবনে হয়তো ঘটে থাকে। আমার জীবনে মাত্র একবার ঘটেছে। গল্পটা বলি শোনো। তখন বর্ষাকাল। দিবারাত্র ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে। কলকাতার পথ ঘাট সব কাদায় কাদায় একাকার হয়ে গেছে। বাড়ি থেকে বেরোবার পর্যন্ত উপায় নেই। সেদিন বিকেলে বৃষ্টি একটু ধরেছিল। কয়েকদিন ধরে দিবারাত্র কেমন যেন অন্ধকার, মেঘলা মেঘলা আকাশ আর কুয়াশার মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখে প্রাণ যেন একেবারে হাঁপিয়ে উঠেছে। হঠাৎ যেন একটুখানি সূর্যের আলো দেখা গেল। ছাতা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তার কোনো স্থিরতা নেই। মোটরের চাকায় কাদা ছিটকে একদিন আমার ফর্সা কাপড় জামা নষ্ট হয়ে গিয়েছিল, সে কথা আমি আজও ভুলিনি। তাই যথাসম্ভব কাপড় জামা সামলে ফুটপাথের এক পাশ ঘেঁষে চলেছি তো চলেইছি। এমন উদ্দেশ্যহীনের মতো কতক্ষণই বা ঘুরব। পথের ধারে উঁচু একটা রকের উপর সারি সারি পুরনো বইয়ের দোকান। গত কয়েকদিনের বাদলের জন্য দোকান তারা খুলতে পারেনি। আজ আকাশের অবস্থা একটু ফর্সা দেখে ভরসা করে তারা আবার বই সাজিয়ে বসেছে। ভাবলাম ভালো বই কিছু থাকে তো দেখাই যাক। বই দেখবার জন্য দাঁড়ালাম। এটা সেটা উল্টে পাল্টে দেখছি। আকাশটা মনে হলো আবার যেন অন্ধকার হয়ে এসেছে। বাজার কদিন ধরে ভারী মন্দা গেছে। দোকানদার যা হোক কিছু একটা বই কেনাবার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে, কিন্তু ভালো বই একটাও নেই। গুড় গুড় করে একবার মেঘ ডেকে উঠল। ভাবলাম কাজ নেই আর বই দেখে, বাড়ি ফিরে যাই এই বেলা। ফেরবার জন্য যেই পিছনে ফিরেছি অমনি অদৃষ্ট
আমার হাতের ছাতাটার খোঁচা লেগে রকের ওপর সারি সারি সাজানো বইয়ের তাক থেকে একখানা বই হঠাৎ ছিটকে রাস্তার ওপর পড়ে গেল। ছি ছি, করলামটা কি? বইখানা রাস্তা থেকে তুলে দিতে গিয়ে দেখি জলে কাদায় তার কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে। দোকানদার হায় হায় করতে লাগলো। দেখলাম এই অবস্থায় বইখানি দোকানদারের হাতে ফেরত দিয়ে চলে যাওয়া আমার কিছুতেই উচিত হবে না। বইখানা তো নষ্ট হলো আমারই দোষে, দামটা অন্তত তার দিয়ে দেওয়া ভালো। জিজ্ঞাসা করলাম, কত দাম? দোকানদার বললে, দাম তো বাবু বেশি নয়, 4 আনা দাম, কিন্তু আজ 4 দিন ধরে একটি পয়সার বেচা কেনা হয়নি। বেচারার মুখের অবস্থা দেখে দয়া হলো। পকেট থেকে 4 আনা পয়সা বের করে তার হাতে দিলাম। দেখলাম লোকটি বেশ খুশি হয়ে উঠেছে। তৎক্ষণাৎ বইখানি সে তার কাপড় দিয়ে বেশ করে মুছে একখানি কাপড় জড়িয়ে আমার হাতে দিয়ে বললে, এই নিন বাবু। ও নিয়ে আমি আর কি করব? বললাম, রেখে দাও, রেখে দাও তোমার কাছে, কেউ নিতে চাই তো তাকে বিক্রি করে দিও। দোকানদার কিন্তু রাজি হলো না। বইয়ের দাম সে পেয়ে গেছে, সুতরাং বইখানি সে আমাকে গুছিয়ে দেবেই। দেখলাম বইয়ের নাম ধর্ম ও জীবন। দূর ছাই, ও বই নিয়ে আমি বা কী করব? কিন্তু বাধ্য হয়ে নিতেও হলো। ভাবলাম দেব কোথাও রাস্তার মাঝখানে ফেলে। এইবার সে এক ভারী মজার কাণ্ড। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বইখানি হাতে নিয়ে চলেছি। খানিক দূর গিয়েই রাস্তার ধারে বইখানা ছুঁড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে আর সেদিক পানে তাকালাম না, না তাকিয়েই এগিয়ে চললাম। কিন্তু কিছু দূর যেতে না যেতেই দেখি পেছন থেকে একটি ছোকরা ছুটতে ছুটতে আমার কাছে এসে বললে, ও মশাই শুনুন। ফিরে দাঁড়িয়ে বললাম, আমায় রাখছো? ছোকরাটি সেই কাগজে মোড়া বইখানি আমার হাতে দিয়ে বললে, বইখানা আপনার হাত থেকে পড়ে গেল, আপনি বুঝতে পারেননি বুঝি? বইখানা যে আমি ইচ্ছে করেই ফেলে দিয়েছিলাম সে কথা আর তাকে বলতে পারলাম না। আবার সেখানি হাতে নিয়েই চলতে লাগলাম। যেতে যেতে বাঁ হাতি একটা বাড়ির সম্মুখে দেখলাম রকটা ফাঁকা, কেউ কোথাও নেই। বইখানি ধীরে ধীরে রকের উপর নামিয়ে রাখলাম। ভাবলাম যার খুশি সে নিয়ে যাবে, আমারও বইয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এবারেও ঠিক তাই। লোকজন কোথাও কেউ ছিল না, অথচ কয়েক পা যেতে না যেতেই দেখি ছোট্ট একটি ছেলে বইখানি হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বললে, বইখানি আপনি কি ফেলে যাচ্ছিলেন? কি আর করি, হাত পেতে নিলাম বইখানি। নিয়ে ভাবলাম এবার একে এমন জায়গায় ফেলবো যেখান থেকে কেউ আর তা দেখতে পাবে না। পাশে একটা গলির ভেতর ঢুকলাম। রাস্তায় লোকজন খুব কম, ভালোই হয়েছে, এবার আর কেউ দেখতে পাবে না। কোথায় ফেলি ভাবতে ভাবতে চলেছি, হঠাৎ দেখি রাস্তার পাশেই প্রকাণ্ড একখানা বাড়ি, তারপরেই বাগানের মতো কি যেন একটা প্রাচীর দিয়ে ঘেরা। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এই উপযুক্ত সময়, এই ভেবে প্রাচীরের ওপর বইখানি হেলাফেলা করে তুলে দিলাম। কিন্তু হাত ছেড়ে দিতেই ওদিকে ঢিপ করে শব্দ হলো। বুঝলাম বইখানি প্রাচীরের ওপারে পড়ে গেছে।
বাঁচলাম, এবার বোধহয় নিষ্কৃতি পাওয়া গেছে। নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছি। হঠাৎ নারী কণ্ঠস্বরে একটুখানি চমকে পেছনে ফিরলাম। দেখি একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে হাসতে হাসতে আমার দিকেই ছুটে আসছে। কাছে আসতেই অবাক হয়ে গেলাম। দেখলাম তারও হাতে আমার সেই বই। মেয়েটি বললে, দোতলার জানলায় আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম বইখানি আপনি পাঁচিলের উপর রাখলেন, ওপাশে পড়ে গেল বলে আর খোঁজ করলেন না বুঝি? কি আর বলবো, মৃদু হেসে বইখানি তার হাত থেকে নিলাম। সর্বনাশ! আচ্ছা ভুতুড়ে বই তো। ভাবলাম আমার কাছ থেকে যখন কিছুতেই যাবে না, তখন থাক, আর একে ফেলে কাজ নেই, বাড়িতে নিয়ে গিয়েই রাখি। শেলফের ওপর এমনিতেই অনেক বই জড়ো হয়েছে, তারই এক পাশে তাকেও রেখে দিলাম। মনে মনে বললাম, যেতে যখন চাইলে না কিছুতেই, তখন থাকো। মা ডাকলেন, চা খাবি আয়। পাশের ঘরে চা খেতে গেলাম। চা খেতে খেতেই সন্ধে হলো। বাইরে তখন ঝম ঝম করে আবার বৃষ্টি নেমেছে। আমার ঘরে এসে সুইচ টিপে আলো জ্বালালাম। ভাবলাম এই বাদলের দিনে বসে বসে কিছু পড়া যাক। বই নেবার জন্য শেলফের কাছে এগিয়ে যেতেই বিস্ময়ে একেবারে হতবাক হয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম সেই বইখানা আমার টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হলো এইমাত্র কে যেন পড়তে পড়তে উঠে গেছে। কিন্তু আমার এই ঘরে এ সময় কেই বা আসবে? বাড়িতে তো শুধু মা আর আমি। একটা বোনও আছে, কিন্তু সেও তো বোর্ডিংয়ে। বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই। তবে কি বোর্ডিং থেকে অনিমাই এলো? মার কাছে ছুটতে গেলাম। মা বললেন, কই না, অনিমা তো আসেনি। শেলফ থেকে বইখানা কি পড়ে গেল? বিড়ালে ফেলে গেছে? কিন্তু তারও কোনো সম্ভাবনা দেখলাম না। শেলফের যে জায়গায় বইখানা ছিল সেখান থেকে বিড়ালে ফেলতে পারে না। তাছাড়া ফেললে সেখান থেকে সেটা নিজেতেই পড়তো। টেবিলটা তো ছিল দূরে, তার ওপর পড়তে যাবে কেন? বইটায় হাত না দিয়ে ভালো করে দেখবার জন্য তার ওপর ঝুঁকে পড়লাম। কিনবার সময় তখনও দেখেছিলাম, এখনো দেখলাম বইখানি কে যেন লাল পেন্সিলের দাগ দিয়ে অতি যত্নে পড়েছে। বইয়ের যে পাতাটা খোলা, তারই নিচের দিকে যে জায়গাটা লাল পেন্সিলে দাগ দেওয়া ছিল, অন্যমনস্কের মতো সেই কটা লাইন পড়ে ফেললাম। লেখা রয়েছে, মানুষের মৃত্যুর কোনো স্থিরতা নেই, যে কোনো মুহূর্তে তুমি মরিয়া যাইতে পারো, সুতরাং তাহার পূর্বে তোমার ঋণ তুমি পরিশোধ করিও, তাহা না হইলে। সত্যি ভাবিয়ে তুললে। কার কাছে আমার কি কি ঋণ আছে? আমি ভাবতে বসলাম। মনে পড়ল আমার এক বন্ধুর কাছে 5টি টাকা আমি একবার ধার নিয়েছিলেন। দিচ্ছি করে আর দেওয়া হয়নি। সে আজ প্রায় 5-6 মাস হয়ে গেল। বন্ধুর সঙ্গে আমার আর দেখাও হয়নি।
তার কোনো খবরও নিতে পারিনি। টাকার কথা আমার মনেই ছিল না। তৎক্ষণাৎ ড্রয়ার থেকে 5টি টাকা বের করে পকেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম শ্যামবাজারে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি বন্ধু আজ 2 মাস ধরে শয্যাগত, বলতে গেলে একরকম মৃত্যুশয্যায়। এমনই রুগ্ন কঙ্কাল সার হয়ে গেছে যে দেখলে আর চেনবার জো নেই। বিকারগ্রস্ত রোগী, আমায় দেখে সে চিনতেই পারলে না। তার বিধবা দিদি আমার কাছে এসে দাঁড়ালেন। দেখলাম চোখ দুটি তার ছলছল করছে। আসবার সময় টাকা 5টি তার দিদির হাতেই দিলাম। বললাম, নিন, অজিত পেত আমার কাছে। দিদির মুখখানি কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে 2 চোখের কোণ বেয়ে 2টি অশ্রুর ধারা গড়িয়ে এলো। ঠোঁট দুটো একেবারে চেপে প্রাণপণে নিজেকে সামলে নিয়ে দিদি বললেন, কি উপকার যে তুমি আমাদের করলে ভাই। 5টি টাকার কথাই আজ আমি সারাদিন ভেবেছি। ডাক্তার বলে গেছেন টাকা না পেলে তিনি আর ইঞ্জেকশন দেবেন না। তারপর খবর পেলাম অজিত সেরে উঠেছে, মৃত্যুর মুখ থেকে একরকম বেঁচে ফিরে এসেছে, এটা বললেই ভালো বলা হবে। দিদি বলেন, আমার দেওয়া সেই 5টি টাকা না পেলে বোধহয় সে বাঁচত না। কিন্তু তার এই বাঁচার সঙ্গে আমার এই ভুতুড়ে বইটার কি কোনো সম্বন্ধ আছে? আছে কি না সে কথা আমি মাঝে মাঝে ভাবি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পাই না। এই ছিল আজকের গল্প ভুতুড়ে বই। হয়তো গল্পটা শেষ হয়েছে, কিন্তু কিছু রহস্য কখনো সত্যি শেষ হয় না। কিছু অদ্ভুত ছায়া থেকে যায় মনের ভেতরে নিঃশব্দে। আজকের এই ভুতুড়ে যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জানিয়ে দিচ্ছি আজকের গল্পের সঙ্গে যুক্ত আমাদের কলাকুশলীদের নাম। গল্প পাঠ অর্থাৎ গল্প কথকের চরিত্র এবং অন্যান্য পুরুষ চরিত্রে অভি, কথকের মায়ের চরিত্রে মিতা, ছোট্ট বাচ্চা ছেলেটির কণ্ঠে অর্পণ, ছোট্ট বাচ্চা মেয়েটির কণ্ঠে শ্রেয়া, অসুস্থ ছেলেটির দিদির কণ্ঠে মণিদীপা। আবহ সঙ্গীত, ধ্বনি পরিবেশনা এবং সমগ্র গল্প পরিচালনায় আমি সৌমিলি। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার সাহস যোগায়, কারণ অন্ধকারের প্রতিটি দরজার ওপারে অপেক্ষা থাকে আরেকটি নতুন গল্প। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রহস্য, ভয় আর অজানা কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর সঙ্গে থাকুন ধূলিকণার স্বপ্ন যাত্রায়।